বাংলাদেশে তারেক রহমানের একটা নিরাপত্তার বিষয় আছে, সেটা দেখা গেছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। এসএসএফ না দিলেও অন্যান্য সামরিক, অন্যান্য বেসামরিক, পুলিশ, র্যাব, বিজিবি, যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনী সদস্যরা তারা একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে, যেটা বলা যায় যে এ যাবৎকালের এটা নজিরবিহীন। এখন জামাত, এনসিপি, বিরোধী রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে কিন্তু এই প্রশ্নটা সামনে আনছে। ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনে বলেছে যে এটা লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে হবে। তার মানে তারেক রহমান এরকম নিরাপত্তা পাবে, একটা পারসেপশন মানুষ পাবে যে মনে হচ্ছে যে বিএনপি ইতিমধ্যে ক্ষমতায় আছে। তো এখন এই নিরাপত্তার ইস্যুটা কিভাবে সমাধান হবে? সরকারের পক্ষ থেকে যেটি হয়েছে যে যারা নিরাপত্তা ব্যাপারে আবেদন করবে, হয় তাদেরকে লাইসেন্স দিবে, অস্ত্রের লাইসেন্স, অথবা আরেকটু গুরুত্বপূর্ণ হলে তাদেরকে গানম্যান সহ অস্ত্র দেবে। কিন্তু সেটা তো শুধু গানম্যান বা অস্ত্রের লাইসেন্স, কিন্তু তারেক রহমানকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে তার নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেটি কি এই নির্বাচনে এই প্রশ্নটা উঠাবে না? নিশ্চয়ই উঠাবে। আমি জানি না ঠিক এই মুহূর্তে তারেক রহমানের নিরাপত্তাটা অবশ্যই, কারণ এই নিরাপত্তার প্রশ্ন আছে বলে অনেকে মনে করেন যে তারেক রহমানের বাংলাদেশে আসা বিলম্ব হয়েছে। এমনকি তার মায়ের চরম অসুস্থতার পরও তিনি একটা বার্তা দিয়েছিলেন, সেই বার্তায় তিনি বলেছিলেন যে তার বাংলাদেশে আসাটা তার একার উপর নির্ভর করে না। তার মানে হচ্ছে নিরাপত্তার বিষয়টি সমাধান সরকারকে করতে হবে, তারপরে তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এবং তারপরেই সরকার নড়ে চড়ে বসে এবং সরকারের পক্ষ থেকে বলা হয় যে সরকার যখন যাকে মনে করবেন যে তার নিরাপত্তার ব্যাপারে থ্রেট আছে, সর্বোচ্চ নিরাপত্তা তখন প্রোভাইড করবে। এবং বিষয়টা তাই। এবং নিরাপত্তার বিষয়টা প্রোভাইড করাতে তারেক রহমান নিজে হযরত শাহজালাল বিমানবন্দরে নেমে প্রধান উপদেষ্টাকে টেলিফোন করে তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। সেটা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এখন কথা হলো, দেশব্যাপী তারেক রহমান তো সফর করবেন এবং তখনও সেই নিরাপত্তাটা যদি না থাকে তাহলে কিন্তু শঙ্কার ব্যাপার। এখনো তারেক রহমান যেখানে যেখানে যাচ্ছেন সব জায়গায় নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু ফাইনালি যখন নির্বাচনী প্রচার অভিযানে যাবেন তখন কি হবে? তখনও যদি এই নিরাপত্তাটা বহাল থাকে তাহলে কিন্তু বিরোধীরা এই প্রশ্নটা তোলার চেষ্টা করবে যে লেভেল প্লেইং ফিল্ড। এই প্রশ্নের আসলে সমাধানটা কি আমি এখন বুঝতে পারছি না। যে তারেক রহমানের নিরাপত্তাও দরকার আছে, আবার বিরোধীদের যে লেভেল প্লেইং ফিল্ডের কথা তারা যে প্রশ্নটা তুলছে সেটারও বা কি জবাব হবে? তো আমার ধারণা যে এই রাজনীতির এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা জনিত প্রশ্নটি রাজনৈতিকভাবে সমাধান হলে তাহলে নির্বাচনের পরিবেশটা ভালো থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে বেগম খালেদা জিয়ার যে ঐতিহাসিক জানাজা, স্মরণকালের সর্ববৃহৎ জানাজা, এটা নিঃসন্দেহেই বলতে হয়। কত উপস্থিতি হয়েছে এটা সঠিক সংখ্যা যদি আমরা নাও জানি, অন্তত অনুমান করি কয়েক মিলিয়ন মানুষের উপস্থিতি ঘটেছে। তবে আজকে যেটি আমাকে অবাক করেছে যে বিষয়টি, জনাব তারেক রহমানের যে বক্তব্য, আজকে তারেক রহমান এক ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, নাতি দীর্ঘ এক বক্তব্য দিয়েছেন। কত ঘন্টা বক্তব্য দিয়েছেন জানেন? 1 মিনিট 1 সেকেন্ড। সবাই যখন আজকে জানাজায় অস্থির, কারণ জানাজার নামাজ হওয়ার কথা ছিল 2টায়, সেখানে জানাজার নামাজ 3টার পরে অনুষ্ঠিত হয়েছে। 1 ঘন্টা ধরে উনার জীবনী, উনার বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার, এটা নিয়ে নেতারা অনেক বক্তব্য দিয়েছেন। যারা উপস্থিত মুসল্লি বা জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আসছেন সবাই অস্থির, বিরক্ত, কিছুটা গরমও ছিল। সর্বশেষ ঘোষণা আসলো এবার বক্তব্য রাখবেন তারেক রহমান। আমি নিজেও তারেক রহমানের একজন সমালোচক। তিনি উঠলেন, সবাই ধরে নিল যে অন্তত পক্ষে আধা ঘন্টা তো বক্তব্য রাখবেন নিশ্চয়ই। তিনি দাঁড়ালেন, শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এরপরে সাবলীল কণ্ঠে একটা রাজনৈতিক শব্দও তিনি তার বক্তব্যে উল্লেখ করলেন না। তিনি তার মায়ের বিগত সময়ের কর্মকাণ্ড নিয়ে 2-3টি লাইন বললেন। কেউ যদি আঘাত পেয়ে থাকেন কিংবা কেউ যদি তার কাছ থেকে কোনো দেনা পাওনা থেকে থাকে আমাকে জানাবেন, বড় সন্তান হিসাবে আমি পরিশোধ করে দেব। উনি যদি উনার কোনো ব্যবহারে কাউকে কষ্ট দিয়ে থাকে মাফ করে দিয়েন, আমি ক্ষমা প্রার্থী তার পক্ষ থেকে। দ্যাটস এনাফ। আসসালামু আলাইকুম বলে শেষ করলেন। একজন যোগ্য নেতার আমি মনে করি এতটুকুই যথেষ্ট।
উনার অনেক আলোচনা থাকতে পারে, আমি ওইদিকে যাব না। কিন্তু আজকের এই বক্তব্যের প্রশংসা না করে পারা যায় না। স্যালুট তারেক রহমান সাহেব, ধন্যবাদ আপনাকে। আর যাই হোক, রাজনীতির মাঠে সমালোচনা থাকবেই, তবে আজকে সত্যিকার অর্থে আমি একজন সমালোচক হয়েও জনাব তারেক রহমানের এই বক্তব্যের প্রশংসা আমি করছি। আর ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ জানাজা, সেটা তো সবাই দেখেছেন। ধন্যবাদ। আজকে এক ঐতিহাসিক জানাজা নামাজের সাক্ষী হলাম। স্মরণকালের সবচাইতে বৃহৎ জানাজা নামাজ আজকে আপোষহীন গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে যে জানাজার নামাজ, এই জানাজার নামাজে কত মানুষের উপস্থিতি হয়েছিল বা কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল, এটা নিয়ে বিস্তর আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। কেউ বলার চেষ্টা করছেন 20 লাখ, কেউ বলার চেষ্টা করছেন 30 লাখ, কেউ বলার চেষ্টা করছেন 50 লক্ষ, কেউ বা তারও আরও অধিক পরিমাণ মানুষ আজকের এই জানাজার নামাজে উপস্থিত হয়েছিলেন, এরকমই কিন্তু বলার চেষ্টা করছেন। তবে সংখ্যাটা যাই হোক, একটা বিষয় আমি অবাক হয়ে গেলাম যে আজকের এই জানাজায় আমি বেলা 11টায় মহাখালী দিয়ে প্রবেশ করার চেষ্টা করছি। মহাখালী থেকে আমার বিজয় সরণি 1 কিলোমিটার পথ, এটা আসতে পাক্কা 3 ঘন্টা সময় লেগেছে। 3 ঘন্টা। সুতরাং এখান থেকে আমরা আন্দাজ করতে পারি যে আজকে কি পরিমাণ মানুষ এই জানাজায় উপস্থিত হয়েছিলেন। যতটুকু আমরা ভিডিওতে দেখেছি, যদিও সরাসরি তো দেখার সুযোগ হয় নাই, পুরো মিরপুর রোড এদিকে আপনার প্রায় শাহবাগ পর্যন্ত, মহাখালী এদিকে, এই যে রেকর্ড পরিমাণ মানুষ বেগম জিয়ার আজকের এই জানাজায় উপস্থিত হলেন, কারণটা কি বলুন তো? বেগম খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের ইতিহাসে সবচাইতে বড় জনসমাগম। বেগম খালেদা জিয়া বিএনপির প্রধান, এই কারণে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, এই কারণে, এরকম অনেক কারণ থাকতে পারে। তবে আমি মনে করি না যে বেগম খালেদা জিয়া বিএনপির প্রধান এই কারণে এত মানুষ উপস্থিত হয়েছে, এটা সত্য নয়। কিংবা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এটাও কারণ নয়। তাহলে বেগম খালেদা জিয়া কি এমন করেছেন বা বেগম খালেদা জিয়ার ভিতরে কি এমন গুণ রয়েছে যার কারণে আজকে এত এত মানুষের উপস্থিতি, মিলিয়ন মিলিয়ন মানুষ বলা যায়? তার কারণগুলো আমি খোঁজার চেষ্টা করলাম। মেজর যে কারণটি আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তার জীবনে আপোষকামিতা বা আপোষ করেছেন এইরকম ঘটনা